আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো পেমেন্ট করার পর ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 12 = 12। 1 নম্বর থেকে স্মৃতি চিহ্ন কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, কামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো স্মৃতি চিহ্ন কবিতাটির রচয়িতা হচ্ছেন কামিনী রায়। এরপর বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূত কি? কাজী নজরুল ইসলাম, নেতাজি, রামকুমার চট্টোপাধ্যায়। এখানে দেবদূত বলতে নেতাজিকে বোঝানো হয়েছে। সঠিক বানানটির তলায় দাগ দাও। এখানে রয়েছে দেখো চান্দ্রায়নের 4টি বানান দেওয়া আছে, তো সঠিক হবে কয়েকটা? ছয়াকার, দন্ত নয়, রফল আকার, অন্তস্থ, দন্ত নয়। তারপর হচ্ছে পঙ্কজ কী ধরনের শব্দ? যৌগিক, রূঢ় না যোগ রূঢ়? তো পঙ্কজ এটা লিখবে যোগ রূঢ় শব্দ। বিপরীতার্থক শব্দ দ্বৈতের উদাহরণ কোনটি? বাড়িঘর অল্প বিস্তর না ধারে কাছে? উত্তর হবে অল্প বিস্তর, এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ দ্বৈতের উদাহরণ। বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়? হ্রস্ব, দীর্ঘ না প্লুত? উত্তর হবে এখানে হ্রস্ব স্বরচিহ্ন হয়। তারপর কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটপট করে কবি গরু না রামা? তো এখানে উত্তর লিখবে গরু। নেক্সট টনটন এটি যে জাতীয় শব্দ? তা হলো যৌগিক শব্দ, শব্দ দ্বৈত, ধনাত্মক শব্দ। তো টনটন এটা হচ্ছে ধনাত্মক শব্দ। এরপর যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ না পাঠক? তো যোগ রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে পঙ্কজ। একটি বিপরীতধর্মী শব্দ জোড় হলো মাথা মুন্ডু, ভালো মন্দ না বকা ঝকা? তো একটি বিপরীতধর্মী শব্দ জোড় হলো ভালো মন্দ। আয় বুঝে ব্যয় করে যে মৃতব্যয়ী কৃপণ না হিসেবে? তো আয় বুঝে ব্যয় করে যে সেটা হচ্ছে মৃতব্যয়ী। মজা নদী বর্ষায় বিদ্রোহ করে, এরা 10 মাস, 12 মাস, 6 মাস না 8 মাস? তো মজা নদী বর্ষায় বিদ্রোহ করে ক মাস? এখানে উত্তর লিখবে 12 মাস। 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 12টি। 1 × 12 = 12। সিলিয়া কি? তো এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলিকে সিলিয়া বলে। এরপর হচ্ছে পুরন্দরকে মেঘচোর বলে কে বলেছিল? কার্পভোর নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিলেন। রং তুলির খুশির কারণ কি? অনেকদিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। এরপর দেখো ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়? ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট কাঠ পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছিলেন? স্বর্গের শুরুয়া নামটি দিয়েছিল জাদুকর। সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? সং লটারির টিকিট কাটতো, তাই লটারি টিকিট জেতার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। এরপর দেখো চিরদিনের কবিতাটি কার রচনা? কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের রচনা। কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট আলয়টি কী দিয়ে তৈরি? তো মার্কারি ও পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী আলয়টি তৈরি করেছিলেন। জনগণ মন অধিনায়ক এই গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? তো জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল যে কোনো বক্তৃতার আগে নজরুলের স্বদেশপ্রেমমূলক গান গাওয়া হবে। সরাইখানায় কী খাবার পাওয়া যেত? স্বর্গের শুরুয়া আর হাতের রুটি, এগুলো পাওয়া যেত। তারপরে দেখো পরীদের রানী দেখতে কেমন? সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো। ওকে, এরপর এটিপি এর পুরো কথাটি লেখো। তো এটিপি এর পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 3 নম্বর থেকে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এগুলোর যে কোনো 6টি লিখতে হবে। 3 × 6 = 18। এখানে দেওয়া আছে দেখো, ব্যাখ্যা করো। এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা। তো চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন কিছু করার নেই, আবহমান কাল ধরে এখানে জীবন একইভাবে বয়ে চলে, এখানে সময় পাল্টায় না। তারপর হচ্ছে ডক্টর পুরন্দর চৌধুরী কে ছিলেন? ওনার সৃষ্ট কৃত্রিম মেঘের চরিত্র কেমন? তো ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পের একজন বিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনি পারেন।
সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয়বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। ওরা ভেবেছিল মনে, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কি ভেবেছিল? তো উক্তিটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ওরা বলতে যশোলোভী বড় বড় সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে। এরপর দেখো, তারা ভেবেছিল তাদের তৈরি করে যাওয়া সব মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধের দ্বারা তারা নিজেদের নাম বিশাল অক্ষরে ধরে রাখবে এবং মানুষ তাদের চিরকাল মনে রাখবে। এরপর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। বক্তাকে পাঠ্যাংশ অনুসারে দেবদূতের পরিচয় দাও। তো বক্তা হলেন কাজী নজরুলের গান পাঠ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায়। এখানে দেবদূত বলতে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলা হয়েছে। নেতাজি ছিলেন গৌরবর্ণ, অতীব সুপুরুষ, আর তার লড়ার ছিল উন্নত। প্রকৃতিকে ধ্বংস করা একটি অপরাধ, কে কাকে কখন বলেছেন? অসীমা কথাটি পুরন্দরকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কার স্ট্রেভার লেকের জলকে মেঘে পরিণত করতে চাইছিল, তখন অসীমা এই কথা বলেছিল। নোট বইয়ে কথক কোন কোন ভালো কথা লিখে রেখেছেন, কথক কীভাবে তার প্রশ্নের উত্তরগুলি জানবেন। তো বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও উত্তর লিখেছিল, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। কথক তার মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরগুলি জানবেন। এখানে সকাল ঘোষিত হয় পাখির ডাকে। এখানে কিভাবে সকাল থেকে দিন কাটে? তো কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর 5টা গ্রামের মতো এই গ্রামেও সকাল শুরু হয় পাখির ডাকে। কামার কুমোর তাঁতি ভাইয়েরা যে যার কাজে যাওয়া শুরু করে। সারা দুপুর ক্ষেতের চাষি কাজ করে আর সেখানে শোনা যায় তাদের কথা ও গানের বিচিত্র সব ধ্বনি। খেতে ফসল ফলে আর সেই সবুজ ফসল গ্রামে সোনার দিনের আগমনের বার্তা বয়ে আনে। সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল কেন? এটা হচ্ছে তোমাদের যে মাকু গল্প রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। দেখো, সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে, তাই সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নমান 1+2। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল মানে পালিয়ে গিয়েছিল আর কি। তারপর সে হোটেলওয়ালা ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসতো। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। এরপর হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দাড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে? তো আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলে লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়ি গোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল। আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা সবার রান্নার সময় দাড়ি গোঁফ শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। তো এখানে দেখো তোমাদের অতিরিক্ত প্রশ্ন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো অতিরিক্ত প্রশ্ন কিছু দেওয়া রয়েছে যাতে তোমরা বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। তবে তোমাদের পরীক্ষায় যতগুলো প্রশ্ন বলবে ততগুলো প্রশ্নই কিন্তু তোমরা লিখবে। 4 নম্বর থেকে যে কোনো একটি বিষয় এখানে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। তো প্রথমে রয়েছে দেখো পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলার বর্ণনা, বর্ষাকাল, এগুলো লিখতে হবে, ঠিক আছে। 4টি এখানে টপিক দেওয়া আছে। তো পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু আমরা আগের যে সেট 1 নম্বর সেট সেখানে আলোচনা করেছি, তো সেটা আমরা এখানে দিচ্ছি না। দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা, এই রচনাটা আমরা লিখছি। প্রথমে লিখছি ভূমিকা। ভ্রমণ মানুষের একঘেয়েমি দূর করে মনের জানালা খুলে দেয়। প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, ভ্রমণই হলো শ্রেষ্ঠ শিক্ষা। গত বছর পুজোর ছুটিতে আমি আমার পরিবারের সাথে উত্তরবঙ্গের এক শান্ত পাহাড়ি গ্রাম দীঘলিয়া ভ্রমণে গিয়েছিলাম। এই ভ্রমণের স্মৃতি আজও আমার মানসপটে অমলিন।
দেখো যাত্রাপথ ও প্রাকৃতিক দৃশ্য এর বর্ণনাগুলো আমরা দিচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়িতে করে যখন পাহাড়ের চড়াই উতরাই পথ দিয়ে এগোচ্ছিলাম, তখন দুদিকের ঘন সবুজ পাইন ও ফার গাছের সারি এক মায়াবী পরিবেশ তৈরি করেছিলেন। মেঘেরা যেন আমাদের ছুঁয়ে যাচ্ছিল। নিচে বয়ে চলা পাহাড়ি তিস্তা নদীর রূপালী রেখা আর পাহাড়ের গায়ে ধাপ চাষের দৃশ্য দেখে মনে হচ্ছিল কোনো দক্ষ শিল্পীর আঁকা ছবি। ভ্রমণের অভিজ্ঞতা। দিঘলিয়ায় পৌঁছে আমরা এক স্থানীয় হোমস্টেতে উঠেছিলাম। ওখানকার মানুষদের সরল আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল পাখির কাকলিতে। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যখন ভোরের প্রথম সূর্যের আলো পড়ে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল, সেই অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা স্থানীয় পাহাড়ি ঝোড়া এবং বৌদ্ধ মঠ পরিদর্শনে গিয়েছিলাম। নিস্তব্ধ পাহাড়ের বুকে পাইন গাছের পাতার শো শব্দ যেন এক গভীর প্রশান্তি এনে দিয়েছিল। এরপর লিখছি উপসংহার। মাত্র 3 দিনের এই সফর শেষে যখন ফেরার সময় হলো, তখন মনটা বিষাদে ভরে উঠেছিল। এই ভ্রমণ আমাকে পাহাড়ের উদারতা এবং প্রকৃতির অপরূপ রূপের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যান্ত্রিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে এই ভ্রমণের অভিজ্ঞতা আমার হৃদয়ে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। এরপর দেখো আমার দেখা একটি মেলা, এই সম্পর্কে একটি রচনা আমরা লিখছি। প্রথমে লিখছি ভূমিকা। মেলা বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি অবিচ্ছেদ্য অংশ। মেলা মানে মিলন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মহামিলন ঘটে। গত বছর শীতের এক পড়ন্ত বিকেলে আমি আমাদের পার্শ্ববর্তী গ্রামে আয়োজিত পৌষ মেলা দেখতে গিয়েছিলাম। সেই মেলার অমলিন স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল। মেলার দৃশ্য ও বৈচিত্র্য। মেলার মাঠে প্রবেশ করতেই চোখে পড়ল মানুষের উপচে পড়া ভিড়। চারদিকে রঙের মেলা, সারিবদ্ধ দোকানের ডালিতে সাজানো ছিল মাটির পুতুল, কাঠের খেলনা, শোলার কাজ এবং রকমারি গৃহস্থালির সামগ্রী। একদিকে নাগরদোলার ক্যাঁচ শব্দ, অন্যদিকে বাঁশির সুর আর শিশুদের কলতানে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। মেলার এক প্রান্তে বসেছিল লোকসঙ্গীতের আসর, যা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য রূপ তুলে ধরেছিল। এরপর খাবার ও আমোদ প্রমোদ। দেখো মেলার অন্যতম আকর্ষণ ছিল জিভে জল আনা খাবার, যেমন হচ্ছে গরম জিলাপি, পাঁপড় ভাজা, গজা আর নলেন গুড়ের সন্দেশের মৌ গন্ধে বাতাস ছিল আমোদিত। ছোটদের জন্য জাদুকরের ম্যাজিক শো এবং পুতুল নাচের আয়োজন মেলার আনন্দকে দ্বিগুণ করে তুলেছিলেন। আমি বন্ধুদের সাথে নাগরদোলায় চড়েছিলাম এবং মেলা থেকে একটি মাটির পোড়ামুখ হনুমান ও কিছু লোকশিল্পের নিদর্শন কিনেছিলাম। এরপর লিখছি উপসংহার। রাত বাড়ার সাথে সাথে মেলার আলো আঁধারের খেলা এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। মেলা কেবল কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের হৃদয়ের যোগসূত্র স্থাপনের একটি মাধ্যম। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কিছুক্ষণ অনাবিল আনন্দে মেতে ওঠার এই অভিজ্ঞতা আমি চিরদিন মনে রাখব। মেলা শেষে বাড়ি ফেরার সময় আমার মন একরাশ তৃপ্তি আর বিষাদে ভরে উঠেছিল। এখানে দেখো আরেকটি তোমাদের রয়েছে বর্ষাকাল সম্পর্কে রচনা। এখানে লিখছি প্রথমে ভূমিকা। বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ, এই 2 মাস বর্ষাকাল। বর্ষার আগমন। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর অতি ভৈরব হর্ষে নতুন বর্ষার আগমন। বর্ষা বাংলাদেশের আকাশ ও মাটিতে রং ও রসের অফুরন্ত উপহার নিয়ে আসে। কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে কৃষক জমির চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। এরপর লিখছি বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষিপ্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসে। এই দেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির উপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসল হয় আশ্চর্যজনক। এই সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। বর্ষার প্রতিকূলতা কি? বর্ষাকালে মানুষের দুর্ভোগ বাড়ে। ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয়। কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয় ভরে যায় এবং বন্যায় পরিণত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে যায়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়। তো এইগুলো সাধারণত বর্ষাকালে ক্ষতিও হয় কিছু, ঠিক আছে। এরপর লিখছি উপসংহার। আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার উপর নির্ভরশীল। তাই কিছু অসুবিধা থাকা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। ওকে,
তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো এই তোমাদের এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম ক্লাস 7-এর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন উত্তরগুলো যে পিডিএফ ফাইল সেগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, অ্যাপ থেকে তোমাদের কিন্তু পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা পাবে এই পিডিএফগুলোকে। তো সেখান থেকে তোমরা পেমেন্ট করার পর পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে তোমাদের অ্যাপটিকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, সিটি এখানে লিখবে আর পাসওয়ার্ড দেবে নিজের মতো করে। আর সিটি মানে হচ্ছে তোমাদের নিজের যে এলাকার নাম, গ্রামের বা সিটির নাম, সেটা দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, পরের বার মানে রেজিস্টার করবে। আর লগ ইন করার জন্য এই যে ফোন নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিয়েছিল সেটা দিয়ে পরের বার এখানে লগ ইন করতে হবে। ওকে, চলো আজকের এই ভিডিওকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।